সো হ্যালো মাই কিউটি পাই আর্মিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গলি স্টোরিতে। গল্প স্টার্টিং আগে বলে দিয়েছে, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদন এন্টারটেইন পারপাসের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, স্টোরিকে সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো মডেলকে ছোট করা হয় না। আর্মিরা, আমি কিন্তু এই স্টোরিটা আমার একটা ছোট্ট কিউট সাবস্ক্রাইবারের কথা অনুযায়ী এই স্টোরিটা আমি আজকে বানিয়েছি। তো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্টিং করি। তো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। গল্পের শুরুতে একটা সুন্দর বর্ষাকাল দেখানো হয়। আবহাওয়াটা প্রচন্ড ঠান্ডা এবং উন্নত বৃষ্টি। এই আবহাওয়ায় বৃষ্টি ভেজে এক শহরকে দেখানো হয়। এই শহরে তে নামের একটি মেয়ে থাকে। প্রথমত তার পরিচয়টা দিই। আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। আমি ছোটবেলা থেকে আমার মা বাবাকে চোখে দেখিনি, অর্থাৎ আমি এতিম। আমার মামা আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। যখন ক্লাস 9 তখন তিনিও মারা যান। আমি ওই সময় থেকে নিজের খরচ নিজেই চালাই। আমি একটা চাকরি করি, আমি একটা আর্ট স্কুলে জব করি। আমার আর্ট করতে খুব ভালো লাগে। তো এইটা হলো আমার পরিচয়। এখানে একা হাতে সে ঘুমাচ্ছিল। সে অনুভব করে তার পিঠে কেউ হাত বোলাচ্ছে। অচেনা কোনো এক লোকে নরম হাতের স্পর্শে তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার ঘরে কেউ নেই। সে ভাবে তার মনে ভুল। তখন সে আবার ঘুমিয়ে পড়ে। সে খেয়াল করে তার শরীর থেকে একটি মিষ্টি সুগন্ধ আসছে। সে বেশ অবাক হয়। সে তো পারফিউম ব্যবহার করে না। এই সুগন্ধটা তার পিঠ থেকে আসছে। এবার সে কিছুটা ভয় পায়। সে এমনিতেই সাহসী একটা মেয়ে, তবু আজ তার সাহসিকতা যেন উধাও হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে তার পিঠে সত্যি কেউ হাত বুলিয়েছে, কেননা সে কারো হাতে স্পর্শের পরই এই সুগন্ধটা পাচ্ছে। সে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। বৃষ্টি ভেজা এই পুরো শহরটাকে আরেকবার দেখানো হয়। আকাশের চাঁদ আজ অনেক বড় রূপ ধারণ করেছে। এই চাঁদের নিচে বাড়ির বাগানের গাছগুলো ভিজে গেছে এবং গাছে কোনো ফুল না থাকা সত্ত্বেও সেই সুগন্ধটা বেরাচ্ছে, ঠিক যেমন তার শরীর থেকে বেরাচ্ছিল। এই গাছপালার মাঝখানে এক লোককে দেখানো হয়। কালো জ্যাকেট দিয়ে তার পা পর্যন্ত লম্বা। জ্যাকেটের টুপি দিয়ে লোকটির মাথা এবং মুখ ঢাকা, কিন্তু তার ঠোঁট দেখা যাচ্ছে। এখানে তার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। এই মিষ্টি হাসির সাথে তাল মিলিয়ে যেন সেই মিষ্টি সুগন্ধটাও বেড়ে চলেছে। মনে হয় যেন এই মিষ্টি গন্ধে সে নিমন্ত্রিত করেছে। লোকটি বাগান থেকে বেরিয়ে তার বাড়ির সামনে আসে এবং তার বাড়ির দিকে তাকিয়ে হঠাৎ অন্ধকারে মিলিয়ে যায়। এখন তেকে দেখি, সে ঘুমের মধ্যে হাসছে। তার স্বপ্নে সেই কালো জ্যাকেট পরা লোকটি। সে ঘুমের মধ্যেই বলে, আপনি কেন আমার স্বপ্নে প্রতিদিন আসেন? তখন দেখা যায় তে পাশে কোনো এক ব্যক্তি শুয়ে আছে। তে হঠাৎ ঘুরে গিয়ে ঘুমের মধ্যে লোকটিকে জড়িয়ে ধরে এবং হঠাৎ করে তার ঠোঁটে সেই লোকটির ঠোঁটের সাথে লেগে যায়। লোকটিও তে ঠোঁটের সাথে তাল মিলাতে থাকে এবং তার কোমর ধরে নিজে আরো কাছে টেনে নিয়ে আসে। তে কিছু বুঝতে পারে না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটি তেকে এত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই এক্ষুনি হারিয়ে যাবে। বৃষ্টি ভেজা সুন্দর সকালে তে ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে 6টা। সে সকাল সকাল ঘুম থেকে উঠে সে খেয়াল করে তার পুরো শরীর থেকে সুগন্ধটি আসছে। সে গোসল করে বের হয়। সে দেখে তার শরীর থেকে সুগন্ধটা আগের তুলনায় আরো বেড়ে গেছে। আজব ব্যাপার তো, এইভাবে যদি আমি কলেজে যাই আমার খবর আছে। সে তার বিছানা গোছাতে যায়। সে দেখে তার পুরো বিছানা জুড়ে একই অবস্থা। হঠাৎ তার মনে হয় এই সুগন্ধটা তার খুব পরিচিত। সে বিষয়টাকে অবহেলা করে ঘরের কাজ শেষ করে কলেজে চলে যায়। তার শরীর থেকে এত সুন্দর সুগন্ধ পুরো কলেজে ছড়িয়ে যায়। সবাই তার প্রতি আকৃষ্ট হয়। ক্লাসও একই অবস্থা। এর জন্য ক্লাস টিচারের কাছে অনেক বকা খেয়েছে। তুমি কি এটা ফ্যাশন শো পেয়েছো? এত পারফিউম কেন? স্যার, আমি পারফিউম ইউজ করি না, সত্যি বলছি। আবার মিথ্যে কথা? এই বলে টিচার তেকে মারতে যায়। সে হাত তুলতে যাবে, তখনই তার হাত অবশ হয়ে যায়। টিচার আর কিছু বলে না। তখন বের পড়ে যায় এবং তাদের ক্লাস শেষ হয়ে যায়। টিচারও চলে যায়। তে ব্যাগপত্র গুছিয়ে লাইব্রেরিতে যায় বই পড়তে। তখন সেখানে একটা ছেলে আসে, তার নাম কাই। হাই, হ্যালো, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া? হোয়াট ইজ দিস? কেন ভাইয়া বলে কি ভুল করেছি? তের মুখে ভাইয়া শুনে কাই খুব রেগে যায় এবং তার সাথে অসভ্যতামি করতে যায়। কিন্তু কেউ একজন তাকে ছুঁড়ে ধাক্কা মারে। একটা অদৃশ্য জিনিস কাইয়ের অবস্থা খারাপ করে দেয়। তে ভাবে সে হয়তো নাটক করছে। কাই সেখান থেকে পালিয়ে যায়। এখন বাজে 11টা। তাকে কাজে যেতে হবে 1টায়। তাই সে কিছুক্ষণ বই পড়বে। বই নেওয়ার সময় সে পিছনে ফিরে দেখে একটি কালো জ্যাকেট
পরা লোক। লোকটি তের একদম কাছে। তে লোকটির শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে। সে দেখে এটা সেই লোক যে তার স্বপ্নে আসে এবং তার শরীরের সেই গন্ধটি। তার থেকে বোঝা যায় এটা সেই লোক যাকে কাল রাতে দেখেছি। এই অচেনা লোকটির চেহারা দেখে তে। অসম্ভব সুন্দর চেহারা। অধিকারী সে, কিন্তু তার চেহারায় রাগের ছাপ। সে তেকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। এক পর্যায়ে তার কিস কামড়ে পরিণত হয়। এক পর্যায়ে লোকটি তেকে ছেড়ে দেয় এবং বলে আর যেন কোনো ছেলের সাথে না দেখি। এই লোকটি সেই অদৃশ্যবান ব্যক্তি যে কাইকে মারছিল। তে এটা বুঝে গেছে। লোকটি তের কানে কানে বলে আমার নাম জাংকুক। তখনই জাংকুক উদা হয়ে যায়। তে তার স্বপ্নে দেখা মানুষটাকে আজ নিজের চোখের সামনে আশা করেনি। তবে সে বুঝে যায় জাংকুক সাধারণ কেউ না। তখন সে কলেজের বাইরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে দেখে কাইকে কেউ মেরে ফেলেছে। সে বুঝে গেছে এইটা জাংকুকেরই কাজ এবং সে শিওর হয়ে যায় জাংকুক কোনো সাধারণ মানুষ না। তারপর সে তার সময়ের মতন কাজে চলে যায়। তার কাজ দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। আসলে সে 8টা পর্যন্ত কাজ করে কেননা তার বেশি টাকার প্রয়োজন। আর তার দেহের এই সুগন্ধের জন্য তাকে আজ টিচারের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। মানে তার আজ পুরো দিনটাই খারাপ যায়। সে তার কাজ শেষ করে। এখন রাত 8:30 বাজে। সে বাইরে বেরিয়ে যায়। সে বাইরে বেরিয়ে দেখে বৃষ্টি পড়ছে। তার কাছে ছাতা নেই। তার মধ্যে তার খুব ক্ষুধাও লেগেছে। একে তো আজ তাকে অনেক বকা শুনতে হয়েছে আর এখন তার ক্ষুধা লাগছে। তার উপর বৃষ্টি পড়ছে। বাড়ি যেতে পারছি না। সব মিলিয়ে তার মাথা গরম হয়ে যায়। তবুও বেশি দেরি করা যাবে না। সে ভেবে নেয় বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাবে আজকে বাড়ি। তখন সে তার পাশে একটা আওয়াজ শুনতে পায়। তাই সে দেখে পাশে একটা ছাতা এবং কিছু খাবার প্লাস্টিকে রাখা। এতক্ষণ তো আশেপাশে কিছুই ছিল না। তবে এখন এইসব কিভাবে আসলো? সে কাছে গিয়ে দেখে একটা কাগজে কিছু লেখা। খাবার খেয়ে বাড়িতে যাবে। আর হ্যাঁ, খাবার যদি না খাও খুব খারাপ হবে। সো বি কেয়ারফুল। তে কাগজের লেখাটা পড়ে কিছুটা ঘাবড়ে যায়। তাও সে খাবার ফেলে ছাতাটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে যাবে। তখনই সে অনুভব করে কেউ একজন তার হাত ধরে রেখেছে। সে পেছনে ফিরে দেখে জাংকুক। জাংকুকের মুখে এখন আর ঢাকা নেই। তার চেহারা রাগের ছাপ স্পষ্ট। তার চেহারা অনেক সুন্দর। ওর স্বাস্থ্য ভালো, কিন্তু রাগের চোটে তার চেহারা প্রচন্ড ভয়ঙ্কর দেখাচ্ছে। তার চোখের রং নীল। আমি এত ভয়ঙ্কর চেহারা আগে কখনো দেখিনি। ইডিয়েট মেয়ে, তোমার ভয় নেই? বলছি না খাবারটা খেয়ে নিতে। খাওনি কেন? বাসায় তো কোনো খাবার নেই। রাতে খাবে কি? এত প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? তে চিৎকার করে ওঠে। তার হাত লাল হয়ে গেছে। জাংকুক এত শক্ত করে তার হাত ধরেছে যে তার হাতে লাল দাগ পড়ে গেছে। জাংকুক হাত ধরে পাশে থাকা বেঞ্চে বসিয়ে দেয় এবং নিজের হাতে খাওয়াতে যায়। তে জাংকুকের থেকে পালানোর চেষ্টা করছিল। জাংকুক তা বুঝতে পেরে তেকে একদম ফেস টু ফেস করে পায়ের নিচে দু পায়ের মাঝখানে শক্ত করে আটকে ধরে। তাদের মাঝে দূরত্ব নেই। তে একটু পিছিয়ে গিয়ে দূরত্ব বজায় রাখে এবং তেকে সম্পূর্ণ বাচ্চাদের মতো খাওয়াতে থাকে। তে চোখ নিচে নামিয়ে খেতে থাকে। তুমি এখনো সেই বাচ্চাদের মতন খাও? এত কিউট কেন? তে দেখে জাংকুক হাসছে। তার চেহারা আগের মতন রাগের ছাপ নেই। সত্যি খুব সুন্দর লাগছে তাকে দেখতে। তার ওই দুটো নীল চোখ জাংকুকের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিচ্ছে। এর চোখ এখনো নিচে। জাংকুকের কথা তোয়াক্কা না করে তাড়াতাড়ি খাবার খেতে থাকে। সে এক পর্যায়ে তার গলায় খাবার আটকে যায়। জাংকুক তাকে পানি দেয়। সে পানি খেয়ে নিজের খাবার শেষ করে। আপনি আমার জন্য খাবার কেন আনলেন? তোমার বাসায় কি খাবার আছে? না, আসলে তের বাসায় কোনো খাবার নেই। জাংকুক এটা বুঝতে পারে, তাই জন্য সে খাবার আনে। আপনি কিভাবে বুঝলেন যে আমার বাসায় খাবার নেই? জাংকুক কোনো উত্তর দেয় না। সে তের ঠোঁটে আঙুল বুলিয়ে তার চোখ ঢেকে দেয়। তে একদম ফ্রিজ। তারপর সে চোখ খুলে দেখে তার বেডরুমে আছে। মানে জাংকুক তাকে তার পাওয়ারের মাধ্যমে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। সে দেখে জাংকুক তার বেডে শুয়ে আছে। এতে সে প্রচন্ড রেগে যায়। আপনার সাহস কিভাবে হলো আমার বেডে শোয়ার? ওঠেন বলছি। আমি তো প্রতি রাতে এই বেডে শুই। সো এটা তো আমারও বেড। তে রেগে গিয়ে জাংকুকের কলার ধরে তাকে তুলে দাঁড় করায়। প্রতি রাতে মানে? এই বলে তে জাংকুকের পেটে খুব জোরে লাথি মারে। জাংকুক এতে দূরে গিয়ে পড়ে। সে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে।
সে তো কোনো সাধারণ মানুষ না, প্রথমবার কোনো মানুষ তাকে আঘাত করেছে। তে তার কাছে গিয়ে তার কলার চেপে ধরে বলে, আমি ছেলেদের থেকে দূরে থাকি, আর তুই কিনা প্রতি রাতে আমার সাথে? নো নেভার। আর তুই প্রতিটা সময় আমার স্বপ্নে কেন আসিস? আমি জানি তুই মানুষ না, বল তুই কে? আসলে তের মাথা ঠিক ছিল না, তাই সে জাংকুকের সাথে এইভাবে কথা বলছিল। জাংকুক তার কানে কানে বলে, আই অ্যাম ভ্যাম্পায়ার, এবং আমি কাইকে মেরে ফেলেছিলাম। এটা শুনে তে থমকে যায়, সে তার কলা ছেড়ে দেয়। জাংকুক তার হাতে একটা বই দিয়ে উধাও হয়ে যায়। তে তার বলা কথাগুলো ভাবতে থাকে, সে কি আসলে সত্যি ভ্যাম্পায়ার নাকি সে মিথ্যে কথা বলছে। সে প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আবার চোখের পলকেই উধাও হয়ে যায়। সে কাইকে মেরে ফেলেছে, এটা জাস্ট আমার কল্পনা ছিল, কিন্তু সে যে নিজের মুখেই তা বলবে আমি সত্যি জানতাম না। সে বইটা হাতে নিয়ে দেখতে থাকে, বইতে যা লেখা ছিল। এখানে ভ্যাম্পায়ারদের বিষয় লেখা ছিল যে ভ্যাম্পায়াররা যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে সে কি করছে তা সব ভ্যাম্পায়ারটি অনুভব করতে পারে। যদি সে মানুষ একটু ব্যথাও পায় তাহলে সেই ব্যথাটা ভ্যাম্পায়ারটিও অনুভব করতে পারে। তার ভ্যাম্পায়ারটি সবসময় তার আশেপাশে থাকে, এবং ভ্যাম্পায়ারটি যদি তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে তাহলে সে অনেক রেগে যায়, এবং ভ্যাম্পায়ারদের রাগ খুব ভয়ঙ্কর হয়। সে ওই মানুষটাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না, যেমন জাংকুক কাইকে মেরে ফেলেছিল। আর একটা ভ্যাম্পায়ার যদি কোনো মানুষকে ভালোবেসে ফেলে তাহলে সে তাকে সহজে ছাড়ে না, আর ভ্যাম্পায়াররা অনেক বছর বাঁচে। আর ভ্যাম্পায়ারকে যদি কোনো মানুষ আঘাত করে তখন সে কোনো ব্যথা পায় না, কিন্তু প্রিয় মানুষের করা আঘাত সে অনুভব করতে পারে। ভ্যাম্পায়ার তার প্রিয় মানুষের মনের কথা শুনতে পারে, আর মানুষ যদি ভ্যাম্পায়ারের হাত থেকে পালাতে চায় তাহলে এটা পুরো বোকামি। সে এইসব পড়ে অনেক অবাক হয়। সে অনুভব করে তার বাড়ির ছাদের উপরে কেউ হেঁটে বেড়াচ্ছে। সে আস্তে আস্তে ছাদের উপরে ওঠে এবং দেখে জাংকুক। আপনি আমাকে এই বইটা কেন দিয়েছেন? যাতে তুমি আমার মন বুঝে চলতে পারো। দেখেন, আপনি চান কি? তোমাকে। কিন্তু আমি একা থাকতে চাই। আপনি আমার স্বপ্নে কেন আসেন? আমার শরীর থেকেও সেম এই সুগন্ধটা আসছে, মানে আপনি আমাকে টাচ করেছেন, এই আমার শরীর থেকে এই সুগন্ধটা আসছে। তুমি জানো তুমি কে? মানে তোমার পুনর্জন্ম হয়েছে। কি পুনর্জন্ম? আমি এটা বিশ্বাস করি না। এটাই সত্যি, আগের জন্মে তুমি মানুষ আর আমি ভ্যাম্পায়ার ছিলাম। আগের জন্মে আমাদের প্রথম দেখা, এবং আমাদের গল্প কেমন ছিল জানো? জাংকুক তাদের আগের জন্মের প্রথম সাক্ষাতের কথা বলতে শুরু করলো। তুমি তখন একটা গ্রামের মেয়ে ছিলে, গ্রামের মেয়েদের মতো সবথেকে সাহসী এবং সুন্দরী মেয়ে। তুমি ছিলে তখনও এতিম। গ্রামের কোনো ছেলে যদি তোমার সাথে অসভ্যতামি করতো তখন তোমার রাগের চেহারা আর দেখা যেত না, এত ভয়ঙ্কর ছিল। তুমি তাদের মেরে মেরে তাদের অবস্থা খারাপ করে দিতে। একদিন আমি তোমাদের গ্রামে আসি। তোমাদের গ্রামে আমি তখন কিছুদিন থাকি, কিন্তু তখন গ্রামের কিছু লোক জানতে পারে আমি ভ্যাম্পায়ার। তখন তারা আমার হাত পা বেঁধে সবার সামনে মারতে যাবে। চারিদিকে মানুষের অনেক ভিড়। ওই ভিড়ের মধ্যে তুমি আমার একমাত্র সাথী ছিলে, আমায় বাঁচানোর মতন। তারা আমায় মারতে যাবে, তখন তুমি ভ্যাম্পায়ারদের এভাবে মারলে ওরা কখনো মরবে না, ওদের অন্যভাবে মারতে হয়। তোমরা ওকে ছেড়ে দাও, ওকে আমি দেখছি। তোমার কথার বাক্যটি শেষ হতেই তারা আমায় ছেড়ে দেয় এবং মানুষের ভিড় কমতে থাকে। তুমি আমার পায়ে দড়ি খুলে দিয়ে আমাকে নিয়ে শুরু করলে। আমি কিছু বুঝতে পারছিলাম না তুমি কি করতে চলেছো। তখন আমি আমার ভ্যাম্পায়ার পাওয়ারটা কাজে লাগাতে পারতাম না, তাই তোমার মনের কথাও পড়তে পারতাম না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও এবং আমার হাত খুলে দাও, এবং তোমার ঘরের জানলা দরজাও তুমি বন্ধ করে দাও। তোমার এই কাণ্ড দেখে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে আনো। খাবারটা ছিল পশু পাখি। তখন তুমি আমায় বললে ভ্যাম্পায়াররা মাংস খায়, আশা করি এটা ভালো লাগবে। আমি কোনো কথা না বলে খেতে শুরু করি, কারণ আমি খুব ক্ষুধার্ত ছিলাম। খাবার শেষ হলে তুমি আমায় সান্ত্বনা দিয়ে বললে আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি তোমাকে বাঁচানোর জন্য লোকেদের কথাগুলো বলছিলাম। আমি বললাম তোমার ভয় করছে না আমাকে? আমি জানি সব ভ্যাম্পায়াররা খারাপ হয় না। আর তুমি এই গ্রামে কেন আসছো? এই গ্রামটা তোমার জন্য সুরক্ষিত না। আমি বললাম আমি জানি,
আমি গ্রামে নিজের ভ্যাম্পায়ার পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় তা শেখার জন্যই এসেছি। মানে? আমি বললাম, আমাদের জগৎ থেকে আসা কিছু ভ্যাম্পায়ার এই পৃথিবীতে আছে। তারা তাদের শক্তি অনেক পাওয়ারফুল ভাবে ব্যবহার করতে জানে। এটা তারা নিজেদের মেধার দ্বারা আয়ত্ত করেছে। আমরা ভ্যাম্পায়াররা তাদের কাছ থেকে ভ্যাম্পায়ার পাওয়ার ইউজ করা শিখে তারপর নিজেদের দুনিয়ায় ফিরে যাই। তুমি তখন আমার এই কথাগুলো শুনে আগ্রহ এবং কৌতূহলের দৃষ্টি দিয়ে বললে, তারা আমাদের পৃথিবীতে কিভাবে আসলো? আমি বললাম, প্রাচীনকালে কিছু ভ্যাম্পায়াররা মানুষের সাথে সম্পর্ক রাখাকালীন এই পৃথিবীতে থেকে গেছিল এবং তাদের বংশধারা অনেক শক্তিশালী অন্যান্য ভ্যাম্পায়ারদের তুলনায়, এবং তাদের কিছু বংশধারা এখনো এই পৃথিবীতে আছে। তারা কোথায়? আমি বললাম, তোমাদের গ্রামের সব থেকে বড় গুহার ভেতরে, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। তাহলে চলো আমি তোমাকে পৌঁছে দিই। আমি বললাম, তোমার সমস্যা হবে না? এটা তুমি আমার কোনো কথার উত্তর না দিয়ে মিষ্টি করে হাসো। প্রথমবারের মতন তোমার হাসিটা দেখে আমার মনের ভেতরে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। তখন ভালোবাসাটা কি বুঝতাম না, কিন্তু তখন আমার মনে এক কোণায় তোমার নিয়ে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। তখন তুমি আমার মুখে একটা কাপড় বেঁধে দাও যাতে কেউ আমায় চিনতে না পারে। তুমি আমায় সেই গুহার কাছে নিয়ে যাও এবং বলো, তুমি যাও এবং তোমার কাজ শেষ করো। এই বলে তুমি চলে গেলে। তোমার মুখটা আমার সামনে থেকে উধাও হতেই আমার বুক কেঁপে ওঠে। এবার সেই গুহায় অবস্থান করা ভ্যাম্পায়াররা আমায় তাদের সাথে আমায় নিয়ে যায় এবং ভ্যাম্পায়ার পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় তা শেখাতে থাকে। মজার বিষয় হলো, ভ্যাম্পায়ারটা মানুষদের মতন আচরণ করে। সে আমার মনে এই অবস্থাটা বুঝতে পারে, কিন্তু আমায় কিছু বলে না। ওই দিনের মতন আমার কাজ শেষ। রাত হয়ে গেছে। ইচ্ছা করছিল তোমার সেই হাসি মাখা মুখটা আরেকবার দেখতে। তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছিলে। আমার পাশে বসে বললে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আর গুহায় থাকা সেই ভ্যাম্পায়ারটার জন্য এনেছি। ওনাকে ডাকো। আমি বললাম, এটা কি সত্যি তুমি? কেন, সন্দেহ আছে? তোমার সাথীকে ডেকে খেয়ে দাও। তোমার কথা মতন ভ্যাম্পায়ারটাকে ডাকি। ওই ভ্যাম্পায়ার দুটোর নাম ছিল সুগা আর জেহো। আসলে আমরা তিনজন একসাথে খাবার খেতে থাকি। সুগা বলতে থাকে, তুমি যে এখানে আসছো, তোমার পরিবার কিছু বলবে না তোমায়? এই কথা শোনার সাথে সাথেই তোমার চোখের পানিতে ভিজে যায়। জেহো বলে, তোমার ভয় করছে না? আমরা যে ভ্যাম্পায়ার, আমি জানি আপনারা ভ্যাম্পায়ার, কিন্তু সব ভ্যাম্পায়াররা খারাপ হয় না। আর জাঙ্কুককে দেখে কেন জানি না আমার পরিবারের কথা মনে পড়ে যায়, তাই এখানে আসছি। সুগার জেহো এই কথাগুলো শুনে আমার দিকে তাকায় এবং তারা বুঝতে পারে তোমাকে নিয়ে আমার অনুভূতি আছে, তাই তারা সেখান থেকে চলে যায়। আমি তখন কিছু বলতে পারছিলাম না, কিন্তু তুমি তখন আমার সাথে গল্প করতে থাকো। এতে আমি একটু সাহস পেয়ে তোমার সাথে কথা বলতে থাকি। এক পর্যায়ে তুমি ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমন্ত চেহারাটা দেখে আমার খুব ভালো লাগছিল। ভ্যাম্পায়ারদের দুনিয়াতে সবথেকে দুষ্টু ভ্যাম্পায়ার আমি। তোমার সামনে আসতেই কেমন জানি হয়ে যাই। সকাল হতেই তুমি চলে যাও। তারপর আমি প্রতিদিন নিজের কাজ মনোযোগ সহকারে করতে শুরু করি, আর রাতের বেলা তুমি আমার জন্য খাবার আনতে, গল্প করতে, আর সকাল হতেই চলে যেতে। এভাবে এক পর্যায়ে আমি নিজের শক্তি ব্যবহার করা শিখে ফেলি। আমি ভেবেনি আমি যেই দিন অনেক শক্তিশালী হব, নিজের শক্তি ভালোভাবে ব্যবহার করতে শিখবো, সেই দিন আমি তোমার নিজের মনের কথাটা বলবো। এভাবে আমার আর তোমার দিন কাটতে থাকে। তুমি প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতে। এক পর্যায়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাই আর আমার কাজ শেষ হয়ে যায়। আমার এবার সুগা আর জেহোবের কাছ থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে। আসার দিন তারা আমাকে কিছু কথা বলে। সুগা আর জেহোব বলে, জাঙ্কুক, আমরা জানি তুই তেকে ভালোবাসিস, আর এখন তুই নিশ্চয়ই ভালোবাসার মানেটা বুঝে গেছিস। তুই এখন এতটাই শক্তিশালী যে তুই এমন আরো 10 থেকে 12টা গ্রাম একেবারে নষ্ট করে দিতে পারিস। কিন্তু আমি জানি তুই এমনটা করবি না। তোকে আমি শিখিয়েছি, তোকে আমি নিজের শক্তি ভালো কাজে ব্যবহার করা শিখিয়েছি, আর তোকে আমি এমন কিছু বা শিখিয়েছি যা আজ পর্যন্ত কোনো ভ্যাম্পায়ার ব্যবহার করতে পারেনি। আর তেকে সবসময় চোখে চোখে রাখবি। এই বলে সে তার গুহায় অন্ধকারে মিশে যায়। তারপর আমি তোমার কাছে চলে যাই। তোমার বাড়িতে তুমি আমায় দেখে হয়তো একটু অবাক হয়েছিলে।
তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ বলো। জাঙ্কুক তের সামনে এগোতে থাকে এবং তাকে কোলে তুলে একটা ফুলের বাগানে নিয়ে আসে এবং তাকে নামিয়ে নিজের মনের কথা বলতে থাকে। আমি তোমাকে ভালোবাসি তে। তোমার ওই ঠোঁটে ফুটে ওঠা সেই হাসি প্রথমবার দেখার পর এবং আমাকে ওই লোকেদের হাত থেকে বাঁচানোর পর তোমার সাথে প্রথম দেখায় তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। আমি তোমায় ভালোবাসি না। তুমি সত্যি বলছো? আসলে তেও জাঙ্কুককে পছন্দ করে, কিন্তু তাদের মধ্যে অনেক তফাৎ বলে সে জাঙ্কুককে তার বলতে পারছিল না। জাঙ্কুক তের মনের কথাগুলো বুঝে যায় এবং তেকে তার কাছে টেনে তার কানে কানে বলে, ভালোবাসা না মানে কোনো বয়স, না মানে কোনো তফাৎ। এটা শুনে তে মুচকি করে হাসে। জাঙ্কুক তার হাসি দেখে সেই প্রথম দিনের মতন আবারও তার প্রেমে পড়ে যায়। তাদের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হয়, যার নাম ভালোবাসা। জাঙ্কুক তেকে একটা শক্তি দেয়, যার ফলে তার চেহারা কখনো বয়সের ছাপ করবে না, কিন্তু তার বয়স বাড়বে। এইভাবে তাদের সময়টি কাটছিল। এই জন্মে তাদের বিয়েও হয়েছিল, সংসারও ভালো কাটছিল। কিন্তু তে মানুষ, তার বয়স তখন 80 বছর, কিন্তু তাকে দেখতে এখনো 20 বছরের যুবতী মনে হয়। বয়সের কারণে সে মারা যায়। তার মৃত্যুতে জাঙ্কুক ভেঙে পড়ে। তেকে ছাড়া সে থাকতে পারছিল না। সে সুগা আর জেহবের কাছে যায়। সুগা জেহব জাঙ্কুকের এই অবস্থা দেখে তাকে বলে পুরো 1000 বছর অপেক্ষা করতে তের জন্য। তার পুনর্জন্ম হলে সে আবারও তেকে ফিরে পাবে। সেই থেকে এই পর্যন্ত জাঙ্কুক তের জন্য অপেক্ষা করে থাকে। এইভাবে তাদের আগের জন্মে কাহিনী শেষ হয়। এই জন্মে জাঙ্কুক আবারও তেকে দেখতে পায়। এতক্ষণ জাঙ্কুক তেকে তাদের আগের জন্মের প্রথম দেখা আর ভালোবাসার কথা বলছিল। এইসব শুনে রীতিমতো অবাক। কেমন জানি তার কাছে জাঙ্কুকের সমস্ত কথা একদিক থেকে একটা সাধারণ রূপকথার গল্প মনে হচ্ছিল, আর একদিক থেকে সত্যিও মনে হচ্ছিল। কেননা জাঙ্কুক ভ্যাম্পায়ার বলে, ভ্যাম্পায়ার তো অনেক বছর বাঁচে, কিন্তু সে মিথ্যেও তো বলতে পারে। তাই সে সেখান থেকে দৌড়ে ঘরে চলে যাচ্ছিল। জাঙ্কুক তে মনে মনে যা ভাবছিল সব সে বুঝে যায় এবং সে তেকে ধরে ফেলে এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি তে, আর আমি এতক্ষণ যা বলছিলাম সব সত্যি। ছাড়ো আমাকে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি মিথ্যে বলছো। ওকে, ভালোবাসা কিভাবে আদায় করতে হয় তা আমি জানি। এই বলে সে তেকে কোলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। জাঙ্কুকের বাড়ি পুরো রাজপ্রাসাদের মতন। তে তার বাড়িটা দেখে পুরো আকৃষ্ট হয়ে যায়। জাঙ্কুক তাকে ভিতরে নিয়ে যায়। তে বাড়ির ভেতর দেখে আরো অবাক হয়ে যায়। সে বাড়িটা বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। তাতে সে খুব ভয় পায়। ভয় সে চুপসে যায়। একে তো সে একটা ভ্যাম্পায়ারের কাছে আছে, যে কোনো সময় তাকে কামড় দিতে পারে। এই ভেবে সে আরো ভয় পেতে থাকে। এই সমস্যা বুঝতে পেরে জাঙ্কুক হাসে এবং তাকে একটা ঘরে নিয়ে আসে। আমাকে ভয় পেতে হবে না, শুধু একটাই অনুরোধ, এখান থেকে পালানোর চেষ্টা করবে না। যদি পালানোর চেষ্টা করো তোমার অবস্থা খুব খারাপ হবে। এমনিতেও তুমি পালাতে পারবে না, সো চেষ্টা করে লাভ নেই। এই বলে সে চলে যায়। তে ঘরটাতে হাঁটতে থাকে। জাঙ্কুক চলে যেতেই সে তার সাহস ফিরে পায়। তার মাথায় এখান থেকে পালানোর ভূত বাসা বাঁধে। সে ভাবতে থাকে কিভাবে সে পালাবে। কিছুক্ষণ পর জাঙ্কুক খাবার নিয়ে আসে। তেকে সে নিজের হাতে খাওয়াতে যায়। আমি খাবো না। কি, তোমার জন্য আমি এই প্রথমবার খাবার রান্না করেছি, খাবে না মানে? এই বলে জাঙ্কুক খুব রেগে যায় এবং সে তেকে জোর করে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে জাঙ্কুক ওয়াশরুমে যায়। এই সুযোগে তে জাঙ্কুককে ওয়াশরুমের ভেতরে আটকে দেয় এবং সে তাড়াতাড়ি পালাতে থাকে। সে বাড়ি থেকে বেরিয়ে দেখে জায়গাটা সম্পূর্ণ জঙ্গল, তবুও সে দৌড়াতে থাকে। জাঙ্কুক যখন ওয়াশরুম থেকে বের হতে যাবে
সে দেখে দরজাটা বাইরে থেকে লক করা। তার বুঝতে বাকি থাকে না এটা তেরই কাজ এবং সে পালিয়ে গেছে। সে প্রচন্ড রেগে যায় এবং ওয়াশরুমের দরজা ভেঙে ফেলে এবং সে তেকে খুঁজতে বের হয় এবং তাকে পেয়েও যায়। সে তের সামনে আসে। তে আবার ভয়ে চুপসে যায়। জাঙ্কুকের চেহারায় রাগের তীব্রতার ছাপ। তুমি হয়তো ভুলে গেছো যে আমি ভ্যাম্পায়ার আর তোমাকে না মানা করেছিলাম পালাতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এই বলে সে তেকে নিয়ে বাড়িতে চলে আসে এবং তের ঠোঁটে কিস করতে থাকে। জাঙ্কুক এতটাই রেগে গেছিল যে সে বুঝতেই পারছিল না তার কিস কামড়ে পরিণত হয়েছে। তের ঠোঁট থেকে রক্ত পড়তে থাকে। বেচারি কাঁদতেও শুরু করেছে। জাঙ্কুকের সেই দিকে কোনো খেয়াল নেই। সে তের ঠোঁট ছেড়ে গলায় নেমে পড়ে এবং তার গলায় বাইট করতে করতে লাল দাগ করে ফেলে। এবার তের চোখের পানি জাঙ্কুকের মুখে পড়ে এবং সে তেকে ছেড়ে দেয়। তে মাটিতে বসে পড়ে এবং ব্যথায় তার কান্না থামছে না। তের কান্না যেন জাঙ্কুকের বুকে আঘাত করছে। প্লিজ আমাকে রাগিও না। আমি রেগে গেলে আমি কি করি আমি তা নিজেও জানি না। প্লিজ আমাকে রাগিও না, আমি তোমার কাছে অনুরোধ করছি। আপনি খুব খারাপ। চুপ করো। আমি কখনো চাইনি যে তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করতে। তে লক্ষ্য করে যে তার ঠোঁট থেকে আর গলা থেকে আর রক্ত পড়ছে না এবং তার ব্যথাও নেই। জাঙ্কুক তার ক্ষত সারিয়ে দিয়েছে। ইতিমধ্যে রাত হয়ে গেছে। তেকে জড়িয়ে ধরে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। তে এমনিতেও জাঙ্কুকের উপর অনেক রেগে আছে। তার উপর জাঙ্কুক তাকে জড়িয়ে ধরেছে। সে মনে মনে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে সে নিজেও ঘুমিয়ে পড়ে। এভাবে তাদের দুজনের দিন কাটতে থাকে। জাঙ্কুক সবসময় তেকে খুশি রাখার চেষ্টা করত। তের মাঝে মাঝে জাঙ্কুকের প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করতে থাকে। এক রাতে সে ঘুমাচ্ছিল। সে স্বপ্নে দেখে তাদের আগের জন্মের সমস্ত ঘটনা দেখতে পায় এবং এটাও দেখতে পায় যে তে মারা যাওয়ার পর জাঙ্কুকের কি অবস্থা হয়েছিল, সে কতটা কষ্টে ছিল। এক পর্যায়ে সে জোরে চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। জাঙ্কুকও উঠে পড়ে। সে দেখে এত রাতে তে কাঁদছে। তুমি কাঁদছো কেন তে? তে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, তার মানে এতদিন তুমি যা বলেছিলে সব সত্যি ছিল? আমার সব মনে পড়ে গেছে। আমি দুঃখিত, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমায় ভুল বুঝেছি, তোমাকে বোঝার চেষ্টা করিনি। এমন বলো না, তুমি আমার জীবনের সব। তুমি আমার জীবনে আসার পর থেকে আমি দুঃখ, কষ্ট, ভালোবাসা সবকিছু বুঝতে শিখেছি। আমিও চাই তোমার ভালোবাসা অনুভব করতে। জাঙ্কুক তের মুখে এমন কথা শুনে অনেক খুশি এবং সেও তেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই কান্নাটা সুখের। দীর্ঘ অপেক্ষার পর সে আবার তেকে নিজে করতে পেরেছে। জাঙ্কুক তেকে জড়িয়ে থাকাকালীন বলল, তে আমি আজকে চাই তোমাকে পুরোপুরি নিজে করে নিতে। তেও আর কোনো কথা না বলে তে লজ্জা পেয়ে মাথা নুইয়ে সম্মতি জানায়। তারপর আমি আর কিছু জানতে হবে না, এবার ওদের আলাদা টাইম এক্সপেন্ড করতে দাও। এবার পরবর্তী দৃশ্য দেখা যাক। তে কিছু ভ্যাম্পায়ারদের সাথে ফাইট করছে। তারা খারাপ ছিল, সেই সব ভ্যাম্পায়ারকে মেরে ফেলে। এর থেকে বোঝা যায় তেও এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে। তখন জাঙ্কুক এসে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। হ্যাঁ, জাঙ্কুকই তেকে ভ্যাম্পায়ার বানিয়েছে যাতে তারা আর কখনো আলাদা না হয়, আর কোনোদিনও আলাদা হতেও না, কারণ জাঙ্কুক সেটা আর কোনোদিনও হতেও দিত না।